সারা ভারত পৃথিবীতে 51টা সতীপীঠ আছে, তার মধ্যে এখানে একটা সতীপীঠ। ঈশানী ঘোষাল বাদশাহ গোত্র। হয় সারা বছর মায়ের একটা মূর্তি আছে যেটা জলের মধ্যে থাকে। দারুণ লাগছে, দারুণ বাবার রে, বাবা লড়াই করে মাছ খাচ্ছে। নমস্কার, আমি ঈশানী। দক্ষযজ্ঞের কারণে মাতা সতীর দেহটি 51টি খণ্ডে খণ্ডিত হয়ে গিয়েছিল, আর সেই প্রতিটি খণ্ডকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের দিনে 51টি সতীপীঠ। এই 51টি পীঠের একটি আজকে আমি ঘুরে দেখব, যেটি নাকি পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত এবং এটি নাকি জলের তলায় নিমজ্জিত। দেখব এই মন্দিরটি, জানাবো সমস্ত ডিটেলস আপনাদেরকে। তাই অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে বর্ধমান লোকালে করে চলে আসতে হবে বর্ধমান স্টেশনে। এবার বর্ধমান স্টেশন থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে কৈচর হল্ট স্টেশনে। এই স্টেশন থেকেই আজকে আমাদের যাত্রা শুরু হবে মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে রয়েছে অনেক টোটো। এই একটি টোটোতে চেপে বসলাম আমরা, যাচ্ছি মাতা সতীর একটি পীঠ দর্শন করার জন্য। রাস্তায় যেতে যেতে মায়ের এক বিশাল নামাঙ্কিত তোরণ পড়বে, অবশ্যই সেটি নেমে একবার দেখে নেবেন। তারপরে আমরা চলে এলাম ক্ষীরগ্রাম মাতা যোগাদ্দা বাণীপীঠের পাশেই অবস্থিত আমাদের সতীপীঠটি। এখানে নাকি মায়ের ডান আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছিল। আর এই হলো সম্পূর্ণ নাট মন্দিরটি। এইটি হলো মায়ের মূল মন্দির, যা জলের তলায় নিমজ্জিত। ইনি হলেন নবীন ভাস্কর, যিনি মায়ের বিগ্রহটি তৈরি করেছিলেন। আর এইটি হলো আরেকটি মন্দির, যেখানে সারা বছর মায়ের পূজার্চনা করা হয়ে থাকে। সারা বছর ভক্তরা যদি আসেন তাহলে এই মন্দিরেই মায়ের দর্শন করতে পারবেন। ভেঙে ভেঙে দেবে, একসাথে সব খাবলা করে দিয়ে দিও না। দারুণ লাগছে, দারুণ বাবার রে, কি বড় বড় মাছ। এগুলো ধরা হয় না না এখন? বাহ বাহ, আচ্ছা, ঠাকুরের আদেশ আছে। মন্দিরের মধ্যে অবস্থিত এটি হলো একটি শিব মন্দির, যেখানে নিত্য পুজো করা হয়। এটি হলো মন্দিরের মধ্যেই অবস্থিত একটি হাঁড়িকাঠ। এখান থেকে বোঝা যায় এখানে বলি প্রথা চালু আছে। এটি হলো মায়ের ভোগ ঘর, যেখানে মায়ের নিত্যদিন ভোগ রান্না করা হয়ে থাকে। এই সাদা মন্দিরের মধ্যেই রয়েছে মায়ের বিগ্রহটি, যা বছরের বিশেষ কিছু দিনে তুলে ভক্তদের সামনে দর্শন করানো হয়। বাকি সারা বছর কিন্তু এখানে কোনো দর্শন হয় না। আর এখান থেকে বিগ্রহ তুলে এই উত্থান মন্দিরে রাখা হয় সেই বিগ্রহটিকে। আসুন জেনে নিই মন্দিরের কর্তৃপক্ষের থেকে এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য। আচ্ছা, এই আপনাদের এই মন্দিরের ইতিহাসটা কি আছে? এই মন্দিরের ইতিহাস হচ্ছে, এটা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলগড় ব্লকের অন্তর্গত ক্ষীরগ্রাম এই গ্রামটির নাম। সারা ভারত পৃথিবীতে 51টা সতীপীঠ আছে, তার মধ্যে এখানে একটা সতীপীঠ। কী হয়েছিল, এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল এখানে নিক্ষিপ্ত হয়েছিল, সেই জন্য এটা সতীপীঠ। এখানে দেবী দশপূজা মূর্তি, অর্থাৎ দেবী দুর্গার হিসেবে পরিচিত, এবং দেবী দুর্গার এই পুজো হয় সারা বছর। মায়ের একটা মূর্তি আছে যেটা জলের মধ্যে থাকে। বিখ্যাত প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর তিনি তৈরি করেছিলেন আজ থেকে 150 বছর আগে। আরেকটি মূর্তি আপনারা লাল মন্দিরের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে পুকুরের খনন কার্য করতে গিয়ে এই মূর্তিটাকে পাওয়া যায়। আমরা ধরি নিই এইটা হচ্ছে প্রাচীন দেবী। এই দেবীর অনুকরণ যখন হারিয়ে গিয়েছিল পুকুরের জলে, তখন বর্ধমানের মহারাজ স্বপ্নাদেশ দিয়ে রাজা হরিদত্ত, রাজবংশীয় ছিল তখন, রাজা হরিদত্তকে স্বপ্ন দিয়েছিলেন যে দুর্গারূপী মূর্তি তৈরি করতে হবে।
তখন বর্ধমানের রাজারা হাতির পিঠে করে বিভিন্ন পাথর পাঠিয়ে দিচ্ছিলেন, কষ্টিক পাথর। সেই কষ্টিক পাথরের ওপর এই মূর্তিটি নবীনচন্দ্র ভাস্কর তিনি এই প্রস্তুত করেন এই মূর্তি। এই মূর্তিটা বৈশাখী সংক্রান্তির দিন, বৈশাখ মাসের সংক্রান্তির দিন 24 ঘন্টা ভক্তদের দেখা দেন, 24 ঘন্টা। এরপরে মাকে আবার 24 ঘন্টার পর আবার জলে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সময় আবার চৌঠা জ্যৈষ্ঠী, 31শে বৈশাখের পরে চৌঠা জ্যৈষ্ঠী মাকে চাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 1টা পর্যন্ত দর্শনার্থীদের দেখানো হয়। যেহেতু 31শে বৈশাখ মাকে সবাই স্পর্শ করেছিলেন, সেই জন্য চৌঠা জ্যৈষ্ঠী আবার তুলে নিয়ে একবার দর্শনার্থী দেখিয়ে দিয়ে মায়ের সেখানে পুজো হয়, মাকে শুদ্ধ করা হয়, মা আবার জলে নেমে যায়। এছাড়াও মা 5 বার ওঠেন, কিন্তু সেখানে কোনো পাবলিক দেখতে আর পান না। মা পাবলিকের জন্য মাত্র 2 দিন থাকে, ওই 2 দিনই পাবলিক দেখতে পায়। আর একটা কথা হচ্ছে, এই মা কিন্তু নরবলি খেতেন। এখানে নরবলি প্রথা চালু ছিল। এক ব্রাহ্মণের একমাত্র পুত্র, তার পালা ছিল নরবলি দেবার। সে তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে যখন পালিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে বসেছিল, তখন এক বৃদ্ধা মহিলা এসে বলেছিল, মা তুমি এত রাতে এখানে বসে কী জন্য? তা বলে ক্ষীরগ্রামের রাক্ষসী দেবী আছে জোগাড়দা, সে আমার ছেলেকে কালকে বলিদান করবে, সেই ছেলেকে খাবে, সেই ভয়ে আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি। তখন সেই বৃদ্ধা বলল, যে ভয়ে পালাও তুমি সেই মা জোগাড়দা। বলে আমি বিশ্বাস করি না, তুমি তোমার সেই অম্বিকা মূর্তি ধারণ করো। তখন সে দুর্গা মূর্তি ধারণ করে বললে, নরবলি বন্ধ হবে, কিন্তু নর রক্ত আমার চাই। সেই জন্য মা যতবার ওঠে, সব থেকে নিচু জাতি গ্রামের, যারা এই গ্রামের সব থেকে নিচু জাতি, তারা আসবে ডোমেরা, তাদেরকে বলা হয় ডোম জাত। তারা হব্বিসি করে এসে বেলের কাঁটা দিয়ে বুকটা একটু ছিঁড়ে মায়ের ঠোঁটে লাগিয়ে দেবে, তাহলে নর রক্ত হলো, তারপরে মায়ের বলিদান হয়। আর একটা ইতিহাস আছে, রামায়ণের থেকে ব্যাখ্যা পাওয়া যায়। মহিরাবণের গৃহ দেবী ছিলেন এই ভদ্রাকালী। ভদ্রাকালী রূপে পূজিত হতেন। মহিরাবণ যখন ছলে বলে রাম লক্ষ্মণকে পাতালে বন্দি করলো বলিদান করার জন্য, হনুমান যজ্ঞ করে পাতালে প্রবেশ করলেন। হনুমান যজ্ঞ করে পাতালে প্রবেশ করে রাম লক্ষ্মণকে বললেন যে তোমাদেরকে বলবে, মহিরাবণ বলবেন যে ভদ্রাকালীকে প্রণাম করতে। তখন তোমরা বলবে যে আমরা রাজার ছেলে, প্রণাম করতে আমরা জানি না। যখন প্রণাম বলবে, কী করে প্রণাম করতে আমাদের দেখিয়ে দাও। যখন মহিরাবণ প্রণাম করতে দেখিয়ে দেবে, যেই দেখিয়ে দেবে, সেই সময় তাকে হত্যা করতে হবে। সেই সময় মহিরাবণ হত্যা হয়ে গেল। যখন মহিরাবণ হত্যা হয়ে গেল, তখন মহিরাবণ রাম লক্ষ্মণকে বলছে, আমার এই গৃহদেবীর কী হবে? তখন রাম লক্ষ্মণ হনুমানকে নির্দেশ দিলেন, ডান কাঁধে করে ভদ্রাকালীকে নিয়ে আর বাঁ কাঁধে করে আমাদের দুজনাকে নিয়ে পৃথিবীর মধ্যস্থলেকে স্থাপন করো। ক্ষীরগ্রামটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। এরপরেই খানিকটা গিয়েই তোমরা দেখতে পাবে মায়ের গায়ের মাঝখানে মায়ের বাড়ি আছে। সেখানে মায়ের খাট বিছানা, মায়ের বেদি পুজো হচ্ছে, সেখানেও নিত্যসেবা হচ্ছে, সেখানেও ভোগ হচ্ছে। এবং সেখান থেকে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণ উঠে এসেছিলো, হনুমান উঠে এসেছিলো, এসে ভদ্রাকালীকে এখানে এসে স্থাপন করেছিল। পরবর্তীকালে ভদ্রাকালী বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই বর্ধমানের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই দুর্গা মূর্তি তৈরি করেছিলেন। এইটি হচ্ছে গ্রামের ইতিহাস। আরেকটা জায়গা আছে, যেটা হচ্ছে এইটার পুকুরটার পরে, এটা ক্ষীরদিঘির পুকুর। এই পুকুরটার পরে এরই 3 ডবল একটা পুকুর আছে, সেই পুকুরটার নাম হচ্ছে ধামাচি পুকুর। সেই ধামাচি পুকুরে একদিন দেবী স্নান করছিলেন, তখন বন জঙ্গলে ঘেরা ছিল। এক শাঁখারি সেই পথ দিয়ে আসছিলেন। আস্তে আস্তে শাঁখারিকে বলে, তুমি আমাকে শাঁখা পরাবে? তা বলছে, তুমি তো স্নান করছো। তা বলে, এই ঘাটে এসো না, পরাবে আমাকে। তখন সেই ঘাটে এসে শাঁখারি সেই মেয়েটিকে শাঁখা পরিয়ে দেয়। দিয়ে বলছে, টঙ্কা দাও। বলছে, মায়ের মন্দিরেতে ওলঙ্গাতে 5 টঙ্কা আছে, আমার বাবা ব্রাহ্মণ, ওনাকে বলো গা তোমার মেয়ে শাঁখা পড়েছে, 5 টঙ্কা দিতে। ও বলছে, যথারীতি বলে, আমি তো বিয়ে থা করিনি, তাহলে আমার মেয়ে কোথাও তুমি ভুল করো, দেখাবে তো। যখন লোকজন নিয়ে ধামাচি ওখানে যায়, ধামাচি পুকুর ওখানে গিয়ে, মা শাঁখা পড়ে তোমাকে দেখা দাও। কিছু দিয়ে আর মা দেখা দেন। অবশ্যই সেই শাঁখারি বললো, তুমি যদি আমাকে না দেখা দাও, আমি কিন্তু আত্মহত্যা করব। তখন দুহাত তুলে মা দেখিয়ে দিলেন যে আমি শাঁখা পড়ি। এবারে আমরা চললাম মায়ের বাড়ি দর্শন করবার জন্য। এইটি হলো মায়ের বাড়ি। এখানেও কিন্তু মায়ের মন্দির প্রতিষ্ঠিত। বলা হয় নাকি হনুমানজি মাকে নিয়ে এখানেই প্রকট হয়েছিলেন। এখান থেকেই মায়ের বিস্তৃতি। ভীষণ সুন্দর এই মন্দিরটিও। এখানে রয়েছে খুব সুন্দর একটি গর্ভগৃহ। এছাড়াও রয়েছে এখানে মায়ের বিছানা। ভীষণ সুন্দর এই জায়গাটি। পাশেই রয়েছে শ্যামসুন্দর রাধারানীর মন্দির, সেটিও আমরা একবার দর্শন করে নিলাম। এবারে আমরা অনতিদূরে অবস্থিত ক্ষীরকণ্ঠক ভৈরবের মন্দির। এটি প্রায় 2 তলা সমান একটি মন্দির। আমরা এখানে দর্শন করতে চলে এলাম। একে বলা হয় মায়ের ভৈরব। অবশ্যই
মা যোগাদ্দার দর্শন করতে এলে ক্ষীরকণ্ঠকে দর্শন করে যাবেন। এবারে আমরা চলে এলাম ধামাজি পুকুর দর্শন করতে। এই হলো সেই মায়ের শাখা পড়ার এক ঐতিহাসিক কাহিনীর সঙ্গে সংযুক্ত সেই পুকুরটি। এর কূল কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সুবিশাল পুকুর এটি। আমার জীবনে দেখা বলতে গেলে সবচেয়ে বড় পুকুর। আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম। এখানে জনপ্রতি 50 টাকা করে হচ্ছে ভোগের কুপন। আর এইটি হলো ভোগ খাওয়ানো জায়গা। আমরা সবাই বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য। প্রথমেই দিয়ে দেওয়া হলো ভাত, তারপরে দেওয়া হলো ডাল, তারপরে এলো একটা আলুর তরকারি, তারপরে এলো আলু পোস্ত, শেষ পাতে ছিল চাটনি। কিসের চাটনি তা আমি বুঝতে পারিনি। শেষে পেলাম পায়েস। হয়ে গেল আমার মা যোগাদ্দার সতীপীঠ দর্শন করা। ভীষণ ভালো লাগলো এই একদম গ্রামের মধ্যে এসে এই সুন্দর সতীপীঠটি দর্শন করতে। আপনারাও পারলে কখনো চলে আসবেন এখানে, দর্শন করে যাবেন 51 সতীপীঠের একটি এবং পূর্ব বর্ধমানের 5টি সতীপীঠের একটি। ভীষণ ভালো লাগলো, আপনারাও আসুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।